নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে সিম্পল অ্যাস্ট্রোলজি চ্যানেলে স্বাগত জানাই। বন্ধুরা, অনেক দিন যাবৎ মিথুন এবং কর্কট রাশিতে মঙ্গল অবস্থান করার পর গত 7ই জুন মঙ্গল সিংহ রাশিতে গোচর করে গেছেন এবং 28শে জুলাই পর্যন্ত মঙ্গল সিংহ রাশিতেই অবস্থান করবেন। অর্থাৎ প্রায় 51 দিন মঙ্গল সিংহ রাশিতে অবস্থান করবেন। সিংহ রাশি হল মঙ্গলের মিত্র গ্রহ রবির রাশি, কিন্তু আগে থেকেই সেখানে কেতু মহারাজ উপস্থিত রয়েছেন। সিংহ রাশি একটি অগ্নিকারক রাশি এবং তার মধ্যে দুইটি অগ্নিকারক গ্রহ মঙ্গল এবং কেতুর অবস্থান আপনাদের জীবনে কী প্রভাব ফেলতে চলেছে সেই সম্পর্কেই আজকে এই ভিডিওটিতে আমরা আলোচনা করতে চলেছি। মঙ্গল এবং কেতুর এই একত্রে অবস্থানকে জ্যোতিষশাস্ত্রে অঙ্গারক যোগ বলা হয়ে থাকে। শুধু তাই নয়, মঙ্গল এবং কেতুর ওপর কুম্ভ রাশিতে অবস্থিত রাহুর সপ্তম দৃষ্টিও থাকবে। তার সাথে শনি মঙ্গলের অষ্টমভাবে এবং শনির ষষ্ঠভাবে মঙ্গল অবস্থান করবেন। অর্থাৎ মঙ্গলের অষ্টম দৃষ্টি শনির ওপর থাকবে এবং আমরা যদি দেবগুরু বৃহস্পতির অবস্থান দেখি, সেখান থেকে মঙ্গল দেবগুরু বৃহস্পতির সাপেক্ষে তার তৃতীয় ভাব, যেটি পরাক্রম ভাব হিসাবে বলা হয়ে থাকে, সেখানে অবস্থান করবেন। দেখুন, প্রত্যেক 2 বছর অন্তর মঙ্গল এবং কেতুর এই কম্বিনেশন তৈরি হয়, কিন্তু প্রায় 36 বছর বাদে সিংহ রাশিতে মঙ্গল এবং কেতুর এই কম্বিনেশন তৈরি হতে চলেছে। আজকের ভিডিওটিতে আমরা সমস্ত রাশির ওপর এই মঙ্গল ও কেতুর কী প্রভাব পড়বে সে বিষয়ে আলোচনা তো করবই, তার সাথে আলোচনা করব কি কি প্রতিকার আপনারা এই সময় করবেন, যার ফলে মঙ্গল এবং কেতুর এই অঙ্গারক যোগ থেকে আপনারা বাঁচতে পারবেন। সাধারণ প্রতিকার স্বরূপ আপনারা সূর্যের পূজা করবেন এবং সূর্য দেবতাকে জল নিবেদন করবেন। দ্বিতীয় প্রতিকার স্বরূপ আপনারা নিজের ইষ্ট দেবতার কাছে গিয়ে প্রদীপ জ্বালাবেন। কেতুর কুপ্রভাব থেকে বাঁচার জন্য গণেশের পূজা করবেন এবং গণেশ অথর্বশীষ পাঠ করবেন। এবার আমরা দেখে নিই কোন রাশির কি কি প্রভাব তাদের জীবনে এই মঙ্গল ও কেতু নিয়ে আসতে চলেছে। মেষ রাশির অধিপতি হলেন মঙ্গল নিজে। সিংহ রাশিতে গোচরকালে মঙ্গল তার চতুর্থ দৃষ্টি আপনাদের অষ্টমভাবে, সপ্তম দৃষ্টি আপনাদের একাদশভাবে এবং অষ্টম দৃষ্টি আপনাদের দ্বাদশভাবে প্রেরণ করবেন। আপনাদের রাশির সাপেক্ষে মঙ্গল তার মিত্র রাশি সিংহ রাশিতে এবং পঞ্চমভাবে গোচর করতে চলেছেন, কিন্তু তার সাথে কেতুও আপনাদের পঞ্চমভাবেই অবস্থান করবেন। মঙ্গল এবং কেতুর এই অবস্থান আপনাদের জীবনে কিছু শুভ এবং কিছু অশুভ দুই প্রভাবই নিয়ে আসবে। প্রথমে আমরা দেখে নিই আপনাদের জীবনে কি শুভ প্রভাব মঙ্গল ও কেতুর এই অবস্থান নিয়ে আসতে চলেছে। যে সমস্ত মেষ রাশির জাতক জাতিকারা ক্রিয়েটিভ ফিল্ডের সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য এই গোচর খুবই ভালো হতে চলেছে। অর্থাৎ যারা ড্রামা, থিয়েটার, সিনেমা, রাইটিং ইত্যাদির সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য খুবই ভালো সময় এটি হতে চলেছে। তার সাথে যারা মেষ রাশির শিক্ষার্থীরা রয়েছেন, তারাও তাদের পড়াশোনাতে ভালো ফল করতে পারবেন। আপনাদের খেয়াল রাখতে হবে মঙ্গল এবং কেতু দুটোই অগ্নিকারক গ্রহ এবং অগ্নি রাশিতে একত্রে তারা অবস্থান করবেন। অর্থাৎ আপনাদের এই সময়কালে নিজেদেরকে একটু ব্যালেন্স করে এগোতে হবে, কারণ আপনারা যদি অত্যাধিক বেশি প্রচেষ্টা করে ফেলেন, তাহলে কিন্তু কেতু আপনাদের কর্মে যে আপনারা মনোযোগটা দিয়েছেন সেটিকে ধরে রাখতে পারবেন না। আপনারা আপনাদের কর্মের জায়গা থেকে ডিস্ট্র্যাক্ট হয়ে যাবেন। অর্থাৎ এই সময়কালে আপনাদের মনকে শান্ত করে এগিয়ে যেতে হবে, না হলে কিন্তু কেতু আপনাদের যে কোনো প্রফেশনেই আপনারা যুক্ত থাকুন না কেন, বা যে কোনো মেষ রাশির শিক্ষার্থীরা যে কোনো পড়াশুনোর সাথে যুক্ত থাকুন না কেন, সেখান থেকে কিন্তু বিচ্ছেদ হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। যদি আপনারা এই সময়কালটিতে নিজেদের জীবনে ব্যালেন্স না করেন,
তাহলে কিন্তু মঙ্গল ও কেতুর এই অঙ্গারক যোগ আপনাদেরকে জুয়া খেলাতে, শেয়ার বাজারে বেশি টাকা লাগাতে, গ্যাম্বলিং করতে ইত্যাদির দিকে কিন্তু প্রেরণ করবে। পঞ্চমভাবে মঙ্গল কেতুর অবস্থানের জন্য আপনাদের হজম সংক্রান্ত কোনো সমস্যা এই সময় হতে পারে। তাই খাওয়া দাওয়া সঠিকভাবে করবেন, বাইরের খাবার থেকে একদম নিজেদেরকে দূরে রাখবেন। যে সমস্ত মেষ রাশির জাতিকারা প্রেগনেন্ট আছেন তাদের কিন্তু খুব সাবধানে আগামী 51টা দিন অতিবাহিত করতে হবে। তার সাথে যে সমস্ত মেষ রাশির জাতক জাতিকারা বিভিন্ন রকম রিস্ক এবং অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিতে যুক্ত থাকেন বা তাদের ইচ্ছা থাকে করার জন্য, তাদের কিন্তু খুব সাবধানে থাকতে হবে। প্রতিকার স্বরূপ আপনারা বজরংবলীর পূজা করবেন এবং হনুমান চালিসা পাঠ করবেন। তার সাথে আপনারা গোমাতার সেবা করবেন। বৃষ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে মঙ্গল হলেন আপনাদের সপ্তম এবং দ্বাদশ ভাবের অধিপতি। সিংহ রাশিতে গোচরকালে মঙ্গল আপনাদের চতুর্থভাবে অবস্থান করবেন এবং চতুর্থভাবে অবস্থান করে তিনি আপনাদের সপ্তম ভাব, দশম ভাব এবং একাদশ ভাবকে প্রভাবিত করবেন। মঙ্গল আপনাদের রাশির সাপেক্ষে খুব একটা শুভ গ্রহ নয়। তিনি হলেন আপনাদের রাশির সাপেক্ষে মারকপতি। তার সাথে মঙ্গল আপনাদের চতুর্থভাবে এবং কেতুও আপনাদের চতুর্থভাবে অবস্থান করবেন। মঙ্গল এবং কেতু উভয় গ্রহকেই চতুর্থ স্থানে খুব একটা ভালো বলে মনে করা হয় না। চতুর্থ ভাব হলো মায়ের জায়গা, নিজের বাড়ির জায়গা, নিজের বাহনের জায়গা, সুখের জায়গা। মঙ্গল এবং কেতু একত্রে যখন আপনাদের চতুর্থভাবে অবস্থান করবেন তখন আপনাদের মানসিক চিন্তাধারার সাথে কিন্তু তারা খেলা করবেন। এই সময়কালে আপনাদের মনে কোনো কিছু নিয়ে সবসময় একটা ভয়, এংজাইটি, কিছু চিন্তা সবসময় থাকবে। মঙ্গল ও কেতুর এই অবস্থানের জন্য আপনাদের ঘরের শান্তি বিঘ্নিত হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। বাড়িতে এই সময়কালে কোনো রকম ভুল বোঝাবুঝি সৃষ্টি হলে মাথা গরম থেকে একদম নিজেদেরকে দূরে রাখতে হবে। বাবা ও মার শরীর স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর রাখতে হবে। যারা শিক্ষার্থী রয়েছেন তাদের প্রচেষ্টা অনেক গুণ বাড়াতে হবে এবং মনোযোগ সহকারে নিজের শিক্ষার দিকে মনোনিবেশ করতে হবে। মঙ্গল এবং কেতুর চতুর্থভাবে অবস্থানকালে যে কোনো রকম জমি জমা সংক্রান্ত ডিল থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে। যে সমস্ত বৃষ রাশির জাতক জাতিকারা ইলেকট্রিক ভেহিকেল ব্যবহার করেন তাদের জন্য কিন্তু তাদের বাহনের ক্ষেত্রে বা গাড়ি বা স্কুটারের ক্ষেত্রে বিভিন্ন রকম ইলেকট্রিক্যাল প্রবলেম আসতে চলেছে। এছাড়া ফুসফুসের কোনো রোগ, পেট সংক্রান্ত কোনো রোগ ইত্যাদি আপনাদেরকে বিরক্ত করতে পারে। মায়ের শরীরের প্রতি বিশেষ যত্ন নিতে হবে এই সময়কালে। আপনার পিতার আয় কিন্তু এই সময় কমে যেতে পারে, এমনকি তারা চাকরিচ্যুত বা তাদের কর্মে বিঘ্ন আসতে পারে। প্রতিকার স্বরূপ আপনাদের প্রাণায়াম, এক্সারসাইজ ইত্যাদি আপনাদের ডেইলি রুটিনে নিয়ে আসতে হবে। বজরংবলীর পূজা করতে হবে এবং হনুমান চালিসা পাঠ করতে হবে। তার সাথে আপনাদের মা কালীর পূজা করতে হবে। মিথুন রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে মঙ্গল হলেন ষষ্ঠ এবং একাদশ ভাবের অধিপতি। এই গোচরকালে মঙ্গল আপনাদের তৃতীয় ভাব সিংহ রাশিতে অবস্থান করবেন এবং সিংহ রাশিতে অবস্থানকালে মঙ্গল আপনাদের ষষ্ঠ ভাব, নবম ভাব এবং দশম ভাবকে প্রভাবিত করবেন। দেখুন, জ্যোতিষশাস্ত্রে একাকী মঙ্গল বা একাকী কেতু যখন আপনাদের তৃতীয় ঘরে অবস্থান করে তখন সেটাকে ভালো হিসাবে বলা হয়েছে। তার সাথে মঙ্গল আপনাদের রাশির সাপেক্ষে দুইটি উপচয় ভাবের অধিপতি। তিনি আপনাদের তৃতীয় ভাবে আসছেন, অর্থাৎ অগ্রগতির জন্য কিন্তু এটা খুব ভালো সময় হতে চলেছে। কিন্তু অসুবিধাটা হচ্ছে এই থার্ড হাউসেই মঙ্গল এবং কেতু একত্রে গোচর করবেন, যার ফলে আপনাদের ওভার এনথুজিয়াস্টিক হয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। মঙ্গল এবং কেতুর এই অবস্থান কিছু মিথুন রাশির জাতক জাতিকাদের হয়তো
অত্যাধিক অলস তৈরি করবে অথবা অত্যাধিক অ্যাক্টিভ করে তুলবে। সেটা ডিপেন্ড করবে মঙ্গল এবং কেতুর অবস্থান আপনাদের জন্মছকে কীরকম আছে এবং আপনাদের তৃতীয় ভাব আপনাদের জন্মছকে কী অবস্থায় আছে। আপনারা যদি এই মঙ্গল এবং কেতুর এই অবস্থানটিকে সঠিকভাবে ব্যবহার করতে পারেন, তাহলে অতীতের চলে আসা অনেক সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন। আর যদি আপনারা মঙ্গল ও কেতুর এই অবস্থানকে সঠিকভাবে ব্যবহার করতে না পারেন, তাহলে আপনাদের বিভিন্ন রকম ঝামেলা, ঝঞ্ঝাট, মারামারি ইত্যাদির ভেতর জড়িয়ে পড়ার সম্ভাবনা প্রবলভাবে দেখা যাচ্ছে। যে সমস্ত মিথুন রাশির জাতক জাতিকাদের ছোট ভাই বা ছোট বোন আছে, তাদের জীবনে কিন্তু কিছু সমস্যা এই সময় আসতে চলেছে। আপনাদের কাঁধ, ঘাড়, কানের কিছু সমস্যা সময় অসময় আপনাদেরকে বিরক্ত করতে পারে। তৃতীয়ভাবে মঙ্গল এবং কেতুর এই অবস্থানের জন্য আপনাদের কমিউনিকেশনের কিছু প্রবলেম হতে পারে। বিশেষ করে যারা টেলিভিশন, রেডিও বা বিভিন্ন রকম মিডিয়ার সাথে যুক্ত রয়েছেন, তাদের কিন্তু বিভিন্ন অসুবিধার সম্মুখীন হবার সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রতিকার স্বরূপ আপনারা প্রত্যেক মঙ্গলবার উপবাসে থাকবেন, বজরংবলীর পূজা করবেন এবং হনুমান চালিসা প্রত্যেক দিন পাঠ করবেন এবং তার সাথে আপনারা যদি গোমাতার সেবা করতে পারেন, তাহলে এই সময় আপনারা অনেক উপকার পাবেন। কর্কট রাশির সাপেক্ষে মঙ্গল হলেন আপনাদের পঞ্চম এবং দশম ভাবের অধিপতি। আপনাদের রাশির সাপেক্ষে মঙ্গল আপনাদের দ্বিতীয় ভাব সিংহ রাশিতে অবস্থান করবেন এবং সেখান থেকে মঙ্গল আপনাদের পঞ্চম ভাব, অষ্টম ভাব এবং নবম ভাবকে প্রভাবিত করবেন। কর্কট রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে মঙ্গল একটি খুবই শুভ গ্রহ। মঙ্গল হলেন আপনাদের একটি ত্রিকোণ ভাবের অধিপতি এবং কেন্দ্র ভাবের অধিপতি, অর্থাৎ আপনাদের রাশির সাপেক্ষে মঙ্গল হলেন যোগকারক গ্রহ। আমরা যদি এই গোচরটিকে দেখি, তাহলে দশম ভাব অর্থাৎ কর্ম এবং পঞ্চম ভাব অর্থাৎ বুদ্ধির কারক গ্রহ মঙ্গল আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করবেন, যা জ্যোতিষশাস্ত্রে খুবই ভালো একটি অবস্থান হিসাবে বিবেচিত হয়। কিন্তু মঙ্গলের সাথে কেতুও আপনাদের দ্বিতীয়ভাবে একত্রে অবস্থান করবেন। দেখুন, দ্বিতীয় ভাব হলো ধনের জায়গা, বাণীর জায়গা, আত্মীয়র জায়গা, খাওয়ার জায়গা। সেখানে মঙ্গল ও কেতুর এই অবস্থান খুব একটা ভালো ফল আপনাদের জন্য প্রদান করবে না। মঙ্গল ও কেতুর এই অবস্থানকালে আপনাদের নিজের কথাবার্তা বলার সময় প্রচণ্ড সাবধানতা অবলম্বন করতে হবে। বড় ধরনের ফিনান্সিয়াল ইনভেস্টমেন্ট থেকে আপনাদের এই সময় কিন্তু দূরে থাকা উচিত হবে, কারণ ভবিষ্যতে তা আপনাদের খুব একটা ভালো ফল প্রদান করবে না। ইম্পালসিভভাবে বা কারুর প্ররোচনায় পড়ে কোনো রকম অর্থনৈতিক বিনিয়োগ এই সময় করবেন না। আপনাদের রাশির সাপেক্ষে মঙ্গল হলেন কর্মের অধিপতি, তাই মঙ্গল ও কেতুর এই গোচরকালে আপনাদের কর্মক্ষেত্রেও যথেষ্ট সাবধানতার সাথে এগোতে হবে। কেতুর দ্বিতীয়ভাবে অবস্থানের জন্য আপনারা কর্মের জগৎ থেকে অনেকটা বিচ্ছিন্ন হয়ে পড়তে পারেন, সেই দিকটা আপনাদের খেয়াল রাখতে হবে। যে সমস্ত কর্কট রাশির শিক্ষার্থীরা রয়েছেন, তাদেরও যথেষ্ট সাবধানতার সাথে পড়াশুনো এগিয়ে নিয়ে যেতে হবে। দ্বিতীয়ভাবে মঙ্গল ও কেতুর অবস্থানের জন্য আপনাদের মুখের কোনো সমস্যা, মুখের কোনো ইনফেকশান, দাঁতের কোনো সমস্যা, মুখমণ্ডলে কোনো রকম কেটে যাওয়া বা ফেটে যাওয়ার মতো ইত্যাদি সমস্যা আপনাদের জীবনে কিন্তু আসতে চলেছে। প্রতিকার স্বরূপ আপনারা ইষ্ট দেবীর পূজা করবেন এবং অবশ্যই শিবের পূজা করবেন। শিবের মাথায় দুধ গঙ্গা জল নিবেদন করবেন। সিংহ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে মঙ্গল হলেন চতুর্থ এবং নবম ভাবের অধিপতি, অর্থাৎ মঙ্গল আপনাদের একটি ত্রিকোণ ভাব এবং একটি কেন্দ্র ভাবের অধিপতি। মঙ্গলের এই গোচরটি আপনাদের রাশিতেই ঘটতে চলেছে। রাশিতে অবস্থানকালে মঙ্গল আপনাদের চতুর্থ ভাব, সপ্তম ভাব এবং অষ্টম ভাবকে প্রভাবিত করবেন। আপনাদের রাশির সাপেক্ষে মঙ্গল একটি শুভ গ্রহ। তিনি আপনাদের রাশি অধিপতি রবির মিত্র গ্রহ,
তাই রাশিতে মঙ্গলের এই গোচর জ্যোতিষশাস্ত্র মতে খুবই শুভ বলে মান্য করা হয়। কিন্তু মঙ্গলের সাথে কেতুর অবস্থান আপনাদের রাশিতেই ঘটবে। তার সাথে শনি আপনাদের অষ্টম ভাব মীন রাশিতে অবস্থান করছেন। অর্থাৎ এই সময়কালটিতে আপনাদের একটু কনজারভেটিভভাবে এগোতে হবে। মঙ্গল ও কেতুর এই অবস্থানের জন্য সিংহ রাশির জাতক জাতিকাদের রাগ, অভিমান, জেদ অনেকাংশে বেড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তাই এই সময়কালটিতে আপনাদের ধীর স্থির এবং শান্তভাবে এগোতে হবে। মঙ্গল এবং কেতুর এই অবস্থানের জন্য আপনাদের আউটওয়ার্ড প্রেজেন্টেশন অর্থাৎ আপনাদের জামাকাপড় পরা ইত্যাদির ওপর কিন্তু একটা প্রভাব আসতে চলেছে। জমিজমা সংক্রান্ত বিষয়গুলি থেকে যথেষ্ট সাবধানতা আপনাদের অবলম্বন করতে হবে। আপনাদের রাশির সাপেক্ষে চতুর্থ ভাবের অধিপতি হলেন মঙ্গল, এবং মঙ্গলের চতুর্থ দৃষ্টি এই সময় আপনাদের চতুর্থ ভাবকেই প্রভাবিত করবে। এর ফলে আপনাদের ঘরের শান্তি কিন্তু বিঘ্নিত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তার চেয়েও বেশি চিন্তার সেটি হলো আপনাদের মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু সম্পর্কে আপনাদের যথেষ্ট সচেতন এই সময়কালটিতে থাকতে হবে। প্রতিকার স্বরূপ আপনারা প্রত্যেক দিন সূর্য নমস্কার করবেন এবং সূর্য দেবতাকে জল নিবেদন করবেন। নিজেদের ডেলি রুটিনে এক্সারসাইজ, মেডিটেশন, মর্নিং ওয়াক, ইভিনিং ওয়াকের মতো কিছু ক্রিয়াকলাপ যুক্ত করবেন এবং তার সাথে বজরংবলীর পূজা করবেন ও হনুমান চালিসা প্রত্যেক দিন পাঠ করবেন। কন্যা রাশির সাপেক্ষে মঙ্গল হলেন আপনাদের তৃতীয় এবং অষ্টম ভাবের অধিপতি। সিংহ রাশিতে গোচরকালে মঙ্গল তার চতুর্থ দৃষ্টি আপনাদের তৃতীয় ভাবে, সপ্তম দৃষ্টি আপনাদের ষষ্ঠ ভাবে এবং অষ্টম দৃষ্টি আপনাদের সপ্তম ভাবকে প্রভাবিত করবেন। আপনাদের রাশির সাপেক্ষে মঙ্গল কিন্তু খুব একটা শুভ গ্রহ নয়, এবং আপনাদের রাশির সাপেক্ষে মঙ্গল দ্বাদশভাবে গোচর করবেন, যা খুব একটা ভালো ফলাফল আপনাদের জীবনে নিয়ে আসবে না। মঙ্গল এবং কেতুর একত্রে আপনাদের দ্বাদশভাবে অবস্থান করার জন্য আপনাদের শরীর সম্পর্কে খুব সচেতন হতে হবে। যদি একটুও শরীর আপনাদের খারাপ হয় তাহলে অবশ্যই ভালো ডাক্তারের পরামর্শ নিতে হবে। মঙ্গল ও কেতুর এই অবস্থানের জন্য আপনারা একটু অস্থির প্রকৃতির হয়ে উঠতে পারেন, যার ফলে আপনাদের মধ্যে অনিদ্রা, ডিপ্রেশন ইত্যাদির মতো সমস্যা আসার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। দ্বাদশ ভাব হলো ব্যয়ের জায়গা। দ্বাদশভাবে মঙ্গল ও কেতুর অবস্থানের জন্য আপনাদের ব্যয় কিন্তু অনেকাংশে বেড়ে যেতে পারে। বিশেষ করে আনপ্ল্যান্ড ব্যয় হওয়ার সম্ভাবনা প্রবল। পায়ে চোট লাগার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। বিশেষ করে যারা গাড়ি, বাইক ইত্যাদি চালান তাদের খুব সাবধানে আগামী 51টা দিন অতিবাহিত করতে হবে। মঙ্গলের সপ্তম দৃষ্টি আপনাদের রাশির সাপেক্ষে ষষ্ঠভাবে থাকার জন্য গুপ্ত শত্রুরা আপনাদের কিন্তু বিরক্ত করতে পারে। যে সমস্ত কন্যা রাশির জাতক জাতিকারা নতুন কোনো প্রজেক্ট তৈরি করার বা তাতে ইনভেস্ট করার জন্য পরিকল্পনা করছেন, তারা আগে রিসার্চ করবেন, প্ল্যানিং করবেন, তবেই সেই প্রজেক্টের দিকে এগোবেন। তবে মঙ্গল এবং কেতুর এই অবস্থান আপনাদের গুপ্তবিদ্যা শেখার জন্য আপনাদেরকে অনুপ্রাণিত করতে পারে। তার সাথে আপনারা অনেক বেশি আধ্যাত্মিকতার সাথে নিজেদেরকে আবদ্ধ করতে পারবেন। প্রতিকার স্বরূপ আপনারা গণেশের পূজা করবেন এবং তার সাথে গণেশ অথর্বশীষ পাঠ করবেন। রাস্তায় যে সমস্ত কুকুর আছে তাদেরকে নিজেদের সামর্থ্য মতো প্রত্যেক দিন কিছু খাবার খাওয়াবেন। তুলা রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে মঙ্গল আপনাদের দ্বিতীয় এবং সপ্তম ভাবের অধিপতি। এই সময়কালে মঙ্গল আপনাদের একাদশ ভাব সিংহ রাশিতে গোচর করতে চলেছেন। সিংহ রাশিতে গোচরকালে মঙ্গল আপনাদের দ্বিতীয় ভাব, পঞ্চম ভাব এবং ষষ্ঠ ভাবকে প্রভাবিত করবেন। আপনাদের রাশির সাপেক্ষে মঙ্গল আপনাদের মারক গ্রহ, অর্থাৎ খুব একটা শুভ গ্রহ আপনাদের রাশির সাপেক্ষে মঙ্গল নয়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী একাদশভাবে মঙ্গল এবং কেতু খুবই ভালো ফলাফল প্রদান করে থাকে। আপনাদের রাশির সাপেক্ষে পঞ্চমে রাহু, ষষ্ঠে শনি এবং নবমভাবে বৃহস্পতির ভালো অবস্থানের জন্য, তার সাথে আপনাদের দশা এবং মহাদশা যদি আপনাদের ফেভারে থাকে,
তাহলে মঙ্গল এবং কেতুর এই গোচরকালে আপনাদের খুব ভালো ফলাফল আপনারা আশা করতে পারেন। এই সময়কালে আপনাদের জীবনে বড় ধরনের কোনো অপরচুনিটি আপনাদের কাছে চলে আসতে পারে। যারা এখনও পর্যন্ত বেকার রয়েছেন তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা প্রবলভাবে দেখা যাচ্ছে। কর্মরত জাতক জাতিকাদের প্রমোশন হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে। যে সমস্ত তুলা রাশির জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য এই সময়টি খুব ভালো হতে চলেছে। ভবিষ্যতের জন্য আপনারা কিছু ফিনান্সিয়াল ইনভেস্টমেন্টও এই সময় করতে পারেন। তবে মঙ্গল এবং কেতু একত্রে আপনাদের একাদশভাবে অবস্থানের জন্য তুলা রাশির জাতক জাতিকাদের যাদের দাদা দিদি রয়েছেন তাদের সাথে কিন্তু সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা প্রবলভাবে দেখা যাচ্ছে এবং এই সময়কালে আপনাদের বন্ধু বান্ধবের সাথেও সম্পর্কের অবনতি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রতিকার স্বরূপ আপনারা মা কালীর পূজা করবেন। সাধু সন্তদের নিজেদের আর্থিক সামর্থ্য অনুযায়ী সাহায্য করবেন। প্রত্যেক দিন একটি নির্দিষ্ট সময় হনুমান চালিসা পাঠ করবেন। বৃশ্চিক রাশির অধিপতি হলেন মঙ্গল এবং তার সাথে মঙ্গল আপনাদের ষষ্ঠ ভাবেরও অধিপতি। সিংহ রাশিতে গোচরকালে মঙ্গল আপনাদের রাশিকে, আপনাদের চতুর্থ ভাবকে এবং আপনাদের পঞ্চম ভাবকে প্রভাবিত করবেন। আপনাদের রাশির সাপেক্ষে এই সময়কালে মঙ্গল আপনাদের দশমভাবে গোচর করবেন এবং তার সাথে কেতুও আপনাদের দশমভাবে অবস্থান করবেন। মঙ্গল এবং কেতুর এই অবস্থানের জন্য অতীতে আপনারা কর্মক্ষেত্রে যে সমস্ত বাধাবিঘ্নের সম্মুখীন হয়েছেন সেগুলি থেকে আপনারা সহজেই অতিক্রম করতে পারবেন এবং তার জন্য যে কম্পিটিটিভনেস দরকার সেটি মঙ্গল এবং কেতু আপনাদেরকে প্রোভাইড করবে। কিন্তু মঙ্গল এবং কেতুর এই যোগকে আপনারা যদি সঠিকভাবে চালিত না করতে পারেন তাহলে আপনাদের কর্মক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জ, সহকর্মীদের সাথে মতবিরোধ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের সাথে ঝামেলা ইত্যাদি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। দশমভাবে মঙ্গল এবং কেতুর অবস্থানের জন্য আপনাদের বাবার শরীর স্বাস্থ্যের প্রতি আপনাদের যথেষ্ট নজর রাখতে হবে। তার সাথে মঙ্গলের সপ্তম দৃষ্টি আপনাদের চতুর্থভাবে থাকার জন্য আপনাদের মায়ের শরীর স্বাস্থ্যের প্রতিও যথেষ্ট নজর রাখতে হবে। আরেকটি কথা মাথায় রাখবেন, কর্মক্ষেত্রে এই সময়কালে আপনারা কোনো রকম শর্টকাট বা গ্যাম্বলিং থেকে একদম নিজেদেরকে দূরে রাখবেন। প্রতিকার স্বরূপ আপনারা ভগবান কার্তিকের পূজা করবেন এবং তার যে কোনো একটি মন্ত্র প্রত্যেক দিন 108 বার করে জপ করবেন। বজরংবলীর পূজা করুন এবং হনুমান চালিসা পাঠ করুন। নিজেদের আর্থিক সামর্থ্য অনুযায়ী প্রত্যেক দিন রাস্তার কুকুরদের খাবার খাওয়াবেন। ধনু রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে মঙ্গল হলেন পঞ্চম এবং দ্বাদশ ভাবের অধিপতি। এই সময়কালে মঙ্গল আপনাদের নবম ভাব সিংহ রাশিতে গোচর করতে চলেছেন। সিংহ রাশিতে গোচরকালে মঙ্গল আপনাদের দ্বাদশ ভাবকে, তৃতীয় ভাবকে এবং চতুর্থ ভাবকে প্রভাবিত করবেন। ধনু রাশির সাপেক্ষে মঙ্গল একটি শুভ গ্রহ, কারণ মঙ্গল হলেন আপনাদের ত্রিকোণ ভাব অর্থাৎ পঞ্চম ভাবের অধিপতি। এই সময়কালে পঞ্চম ভাবের অধিপতি মঙ্গল আপনাদের নবম ভাব, যেটি ধর্মের ঘর, সেখানে কেতুর সাথে যুক্ত হয়ে অবস্থান করবেন। অর্থাৎ বিভিন্ন রকম ধার্মিক কার্যকলাপ বা দার্শনিক কার্যকলাপ বা ধার্মিক কোনো যাত্রা আপনাদের জন্য খুবই সুফল আপনাদের জীবনে বয়ে নিয়ে আসবে। এই সময় আপনারা কোনো নিষ্ঠাবান গুরুর সান্নিধ্যে আসতে পারেন বা কোনো বয়স্ক ব্যক্তির থেকে ভালো কোনো অ্যাডভাইস পেতে পারেন। আপনার বাবার তরফ থেকে বা আপনার দাদুর তরফ থেকে আপনারা বিভিন্ন রকমের সুযোগ সুবিধা এই সময় পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে যে সমস্ত ধনু রাশির জাতক জাতিকারা হায়ার স্টাডিজে যুক্ত রয়েছেন বা বিদেশে কর্মরত রয়েছেন তাদের কিন্তু যথেষ্ট সচেতন থাকতে হবে এই সময়কালটিতে। যে সমস্ত ধনু রাশির জাতক জাতিকারা বড় কোনো ভ্রমণের জন্য যেতে চলেছেন তারা নিজেদের দরকারি কাগজপত্র খুব যত্ন সহকারে নিয়ে যাবেন, না হলে কিন্তু আপনাদের ঘুরতে গিয়ে কিছু প্রবলেমের সম্মুখীন হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। বাড়িতে যদি আপনাদের ছোট বাচ্চা থাকে বা আপনাদের সন্তান বা নাতি নাতনিরা থাকে তাদের শরীরের প্রতি কিন্তু আপনাদের যথেষ্ট সচেতন থাকতে হবে। যে সমস্ত ধনু রাশির জাতক জাতিকারা ক্রিয়েটিভ জগতের সাথে যুক্ত রয়েছেন তাদের প্রফেশনে কিন্তু
কিছু বাধাবিঘ্ন আসার সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রতিকার স্বরূপ আপনারা গুরুর কাছ থেকে আশীর্বাদ গ্রহণ করবেন। আর যদি আপনাদের গুরু না থাকে তাহলে নিজের বাবা বা বাড়ির গুরুজনের কাছ থেকে অবশ্যই আশীর্বাদ গ্রহণ করবেন। শ্রী বিষ্ণুর যে কোনো একটি মন্ত্র আপনারা প্রত্যেক দিন 108 বার করে জপ করবেন। তার সাথে আপনারা নিজেদের অর্থনৈতিক সামর্থ্য অনুযায়ী ধর্মীয় কোনো প্রতিষ্ঠানে কিছু দান করবেন। মকর রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে মঙ্গল আপনাদের অষ্টম ভাব সিংহ রাশিতে গোচর করতে চলেছেন। আপনাদের রাশির সাপেক্ষে মঙ্গল হলেন চতুর্থ এবং একাদশ ভাবের অধিপতি। সিংহ রাশিতে অবস্থানকালে মঙ্গল আপনাদের একাদশ ভাব, দ্বিতীয় ভাব এবং তৃতীয় ভাবকে প্রভাবিত করবেন। আপনাদের রাশির সাপেক্ষে মঙ্গল কিন্তু খুব একটা শুভ গ্রহ নয়। তার সাথে মঙ্গল এবং কেতু একসাথে আপনাদের অষ্টমভাবে অবস্থানটাও খুব একটা ভালো ফলাফল আপনাদের জীবনে নিয়ে আসবে না। তার সাথে ষষ্ঠে বৃহস্পতি, দ্বিতীয়ভাবে রাহু অবস্থান থাকার জন্য মঙ্গল এবং কেতুর গোচর আপনাদের জীবনে খুব একটা ভালো ফলাফল নিয়ে আসবে না। প্রথমেই বলি, আপনাদের স্বাস্থ্য সম্পর্কে যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে এই সময়কালটিতে। শরীরের যে কোনো জায়গায় আঘাত লেগে যাওয়া, ছোটোখাটো অপারেশন হওয়া, আপনাদের গোপনাঙ্গের বিভিন্ন রকম অসুখ হওয়া, পায়ে আঘাত লাগা ইত্যাদি কিন্তু আপনাদেরকে বিরক্ত করতে পারে। তাই একটু কিছু শরীরের অবস্থার অবনতি বুঝলেই অবশ্যই কোনো ভালো চিকিৎসকের পরামর্শ নেবেন, একদম দেরি করবেন না। অষ্টমভাবে মঙ্গল এবং কেতুর অবস্থানের জন্য আপনাদের জীবনে বিভিন্ন রকম বাধা বিঘ্ন আসতে চলেছে। ট্যাক্স রিলেটেড কিছু অসুবিধার সম্মুখীন আপনাদের হতে হবে বা সরকারের রোষের মুখে আপনাদের পড়তে পারেন। তাই আপনাদের এই সময়কালে যে সমস্যার সম্মুখীন আপনারা হন না কেন, সেটিকে ধৈর্যের সাথে এবং তৎক্ষণাৎ তার ব্যবস্থা গ্রহণ করতে হবে। তার সাথে যে সমস্ত মকর রাশির জাতক জাতিকারা বিবাহিত, তাদের জীবনসঙ্গীর শরীর স্বাস্থ্যও খারাপ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং আপনাদের সাথে আপনাদের জীবনসঙ্গীর ব্যবহারেও, বিশেষ করে কথাবার্তা বলার সময় বা ধরনও অনেক চেঞ্জ হতে পারে। তারা অনেক বেশি কর্কশ শব্দ বা কটু ভাষায় আপনাদের সাথে কথা বলতে পারে এই সময়কালে। তার সাথে আপনাদের শ্বশুরবাড়ির তরফ থেকেও কিছু ঝামেলা ঝঞ্ঝাটের সম্মুখীন আপনাদের হতে হবে। প্রতিকার স্বরূপ আপনারা যতটা পারবেন ধার্মিক হওয়ার চেষ্টা করবেন, নরসিংহ ভগবানের পূজা করবেন এবং তার মন্ত্র পাঠ করবেন। প্রত্যেক দিন হনুমান চালিসা পাঠ করবেন। কুম্ভ রাশির সাপেক্ষে মঙ্গল হলেন তৃতীয় এবং দশম ভাবের অধিপতি। সিংহ রাশিতে গোচরকালে মঙ্গল আপনাদের দশম ভাবকে, আপনাদের রাশিকে এবং আপনাদের দ্বিতীয় ভাবকে প্রভাবিত করবেন। এই সময়কালে মঙ্গল আপনাদের সপ্তম ভাব সিংহ রাশিতে অবস্থান করবেন। দেখুন, আপনাদের রাশির সাপেক্ষে কেতু অলরেডি আপনাদের সপ্তম ভাবে অবস্থান করছেন। তার সাথে মঙ্গল আপনাদের সপ্তম ভাবে গোচর করতে শুরু করেছেন। কেতুর সঙ্গে যুক্ত হয়ে অঙ্গারক দোষও তিনি আপনাদের সপ্তম ভাবে সৃষ্টি করছেন। মঙ্গল এবং কেতুর এই সপ্তম গৃহে অবস্থানকালে আপনাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বিষয় হবে, যে সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকারা বিবাহিত, তাদের দাম্পত্য জীবনকে আপনাদের ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে। দাম্পত্য জীবনে কোনো রকম বাদ বিতণ্ডা, ঝামেলা ঝঞ্ঝাট এই সময়কালে যদি হয়, তাহলে একদম তার মধ্যে জড়াবেন না। কারণ আপনারা যদি ওভার রিঅ্যাক্ট করে ফেলেন, তাহলে কিন্তু আপনাদের সম্পর্ক শেষ হয়ে যাওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে। এই সময়কালে আপনাদের জীবনসঙ্গীর শরীর স্বাস্থ্যের প্রতি আপনাদের যথেষ্ট যত্নবান হতে হবে। যে সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকারা পার্টনারশিপ ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তাদেরও যথেষ্ট সচেতন হতে হবে। যে সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকাদের বিয়ের জন্য দেখাশোনা চলছে, তাদের যথেষ্ট ধৈর্য সহকারে এগোতে হবে এবং বিবাহ সম্বন্ধিত যে কোনো রকম বড় সিদ্ধান্ত যথেষ্ট ধৈর্য সহকারে এবং বিবেচনা করে নিতে হবে। বিশেষ করে 20 জুলাই থেকে 25শে জুলাই পর্যন্ত এই সময়টিতে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। চোখের কোনো সমস্যা, পেটের কোনো সমস্যা, কোনো ধারালো জিনিস থেকে কেটে যাওয়া, আগুন থেকে দূরে থাকা আপনাদের জন্য উচিত হবে এই সময়কালে।
প্রতিকার স্বরূপ আপনারা প্রত্যেক দিন হনুমানজির পূজা করুন এবং হনুমান চালিসা পাঠ করুন। শিবের পূজা করুন এবং শিবকে দুধ ও গঙ্গাজল সহকারে অভিষেক করুন। মীন রাশির সাপেক্ষে মঙ্গল আপনাদের ষষ্ঠ ভাব সিংহ রাশিতে গোচর করতে চলেছেন। আপনাদের রাশির সাপেক্ষে মঙ্গল হলেন দ্বিতীয় এবং নবম ভাবের অধিপতি। সিংহ রাশির অবস্থানকালে মঙ্গল আপনাদের নবম ভাব, দ্বাদশ ভাব এবং রাশিকে প্রভাবিত করবেন। মীন রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে মঙ্গল একটি শুভ গ্রহ, কারণ মঙ্গল আপনাদের দ্বিতীয় ভাব অর্থাৎ ধনভাব এবং নবম ভাব অর্থাৎ ভাগ্যভাবের কারক গ্রহ। মঙ্গল এবং কেতু আপনাদের রাশির সাপেক্ষে ষষ্ঠভাবে অবস্থান করবেন। এর ফলস্বরূপ আপনারা অতীতের অসমাপ্ত থাকা কিছু কর্ম সহজেই সেগুলিকে শেষ করতে পারবেন। তবে ষষ্ঠভাবে মঙ্গল এবং কেতুর উপস্থিতি যদি আপনারা সঠিকভাবে কাজে না লাগান, তাহলে ওভার কনফিডেন্সের জন্য আপনাদের অনেক কাজ পণ্ড হয়ে যাওয়ারও সম্ভাবনা দেখা যাচ্ছে। এই সময় কারোর সাথে কোনো রকম বাদ বিবাদে জড়াবেন না। ষষ্ঠভাবে অবস্থিত মঙ্গল এবং কেতু আপনাদের চোখের কোনো সমস্যা, মাথা ব্যথা বা হজমজনিত কোনো সমস্যা ইত্যাদি আপনাদেরকে কিন্তু বিরক্ত করতে পারে। তবে যে সমস্ত মীন রাশির জাতক জাতিকারা অনেক দিন ধরে বিদেশ যাওয়ার জন্য প্ল্যানিং করে আছেন, কোনো না কোনো কারণে সেটি বাস্তবায়িত হচ্ছিল না, এবার কিন্তু সেটি বাস্তবায়িত হয়ে যাবে এবং আপনারা বিদেশ যেতে অবশ্যই পারবেন। প্রতিকার স্বরূপ আপনারা হনুমানজির পূজা করবেন এবং হনুমান চালিসা প্রত্যেক দিন পাঠ করবেন। নিজেদের আর্থিক সামর্থ্য অনুযায়ী গরিবদের ভোজন করাবেন। সেটি যদি মঙ্গলবার করাতে পারেন তাহলে আরও ভালো ফলাফল আপনারা পেতে পারেন। এবং ভগবান শ্রী বিষ্ণুর যে কোনো একটি মন্ত্র আপনারা জপ করবেন, তাহলে আপনাদের জীবনে আরও সুফল সহজেই আসতে থাকবে। আশা করছি বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। মঙ্গল ও কেতুর এই গোচর আপনাদের জীবনে সুফল বয়ে নিয়ে আসবে। মা কালী আপনাদের মঙ্গল করুন, আপনাদের সমস্ত মনস্কামনা ও মনের ইচ্ছা মা কালী পূরণ করুন। আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। নমস্কার।